আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াতে চাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বিষয় হচ্ছে অনুমান। তো অনুমানের উপর আলোচনার আগে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার মূল বিষয়ই হলো কিন্তু এই অনুমান বা ইনফারেন্স। যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বা সায়েন্স অফ আর্গুমেন্ট বলা হয়। যুক্তি দ্বারা আমরা জ্ঞান লাভ করি, আর জ্ঞানের প্রধান উৎস হচ্ছে অনুমান। অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা বা অগ্রসর হওয়া। এই জন্য যুক্তিবিদ্যায় আমরা এক বা একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। এভাবে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকেই অনুমান বলা হয়। আবারও বলছি, এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকেই কি বলা হচ্ছে? অনুমান বলা হয়। তো অনুমান সম্পর্কে আরো সুন্দর করে যদি আমরা বলি, তো সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি যে কোনো জ্ঞান বিষয় বা তথ্যের উপর নির্ভর করে কোনো এক অজ্ঞাত বিষয় বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। অর্থাৎ আমার কিছু জানা সত্য থাকবে, সে জানা সত্য থেকে কোনো একটা অজানা সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া, সেটাকে বলা হয় অনুমান। যেমন ধরো, আমরা কি দেখি যে মানুষ মারা যাচ্ছে, তাই না? আমরা দেখছি যে ওই ধরো রহিম মারা গেছে, তারপরে ধরো করিম মারা গেছে, এরপরে আমরা যদি বলি যে শমশের মারা গেছে, আমিনা মারা গেছে, তাহলে আমাদের চোখের সামনে আমরা দেখছি মানুষ যায়, সে মারা যাচ্ছে। তাহলে এ থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হই কি, যে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ আমরা জানা সত্য থেকে একটা অজানা সত্যে উপনীত হচ্ছে। আমরা তো সব মানুষকে দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু আমরা অনেককে দেখে এই সিদ্ধান্তটা উপনীত হচ্ছে। যেমন অথবা দেখো, সকালে তুমি ঘুম থেকে উঠে যদি দেখো যে বাড়ির আঙ্গিনা, গাছপালা, ঘর বাড়ি, পথঘাট এগুলো ভিজা, তাহলে তুমি সেটা দেখে কি অনুমান করবে? যে নিশ্চয়ই রাত্রে বৃষ্টি হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে অনুমান। যুক্তিবিদ জোসেফ বলেন যে অনুমান হলো এমন একটি চিন্তা প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ নিয়ে শুরু হয়ে অন্য একটি অবধারণে পরিণতি লাভ করে, যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহিত থাকে। অনুমানের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা দেখি যে অনুমানের দুইটি অংশ আছে। একটা হচ্ছে জানা বিষয় এবং আর একটা হচ্ছে অজানা বা নতুন বিষয়। জানা বিষয়কে বলা হয় অনুমানের ভিত্তি এবং নতুন বিষয়টাকে বলা হয় অনুমানের ফল। অনুমান একটা মানসিক প্রক্রিয়া, এর ভাষাগত রূপকে বলা হয় যুক্তি। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকেই বলা হলো অনুমান। অনুমান হলো যুক্তিবিদ্যা সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়, আর সেই কারণে যুক্তিবিদ্যার অনুমান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নিই যে অনুমানের প্রকৃতি। অনুমান যদি আমরা আগে বলেছি এটি একটি মানসিক প্রক্রিয়া, তো এখানে একটি আশ্রয় বাক্য বা হেতু বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত হওয়ার মাধ্যমে ভাষায় প্রকাশিত হলে তখন সেটাকে বলা হয় যুক্তি। অনুমানের কাঠামো বা গঠনকে বিশ্লেষণ করলে দুটি বিষয় পরিলক্ষিত হয়। একটা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা প্রতিজ্ঞা, এবং অপরটি হচ্ছে সিদ্ধান্ত। এই আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। আশ্রয় বাক্যে থাকে কোনো বিষয়ের জ্ঞাত অংশ এবং সিদ্ধান্তে থাকে নতুন তথ্য। যে বাক্য বা বাক্য সমূহে জ্ঞাত তথ্য প্রকাশ করা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য, এবং যে বাক্যে নতুন তথ্য প্রকাশ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। যেমন এর আগে আমি একটা উদাহরণ দিলাম, আমি আবারও আর একটা উদাহরণ দিচ্ছি। ধর আমরা বলছি আশ্রয় বাক্য আছে, এবার আমরা একটা উদাহরণ দিই। ধর আমরা বলছি যে সকল মানুষ হয় মরণশীল, এটি আমার একটা আশ্রয় বাক্য। হচ্ছে সকল শিক্ষক হয় মানুষ, এটি আর একটা আশ্রয় বাক্য। এই দুইটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত কি নিতে পারি? কি বলেছি? সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, অতএব কি সকল শিক্ষক হয় মরণশীল। তাহলে উপরে এই যে উদাহরণটা দিলাম,
এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বাক্যটি কি আশ্রয় বাক্য, অর্থাৎ আমার জানা সত্য বা হেতু বাক্য বা প্রতিজ্ঞা। এবং আমি যে বললাম যে সকল শিক্ষক হয় মরণশীল, এটি হচ্ছে আমার সিদ্ধান্ত। বোঝা গেছে? তো অনুমানের প্রকৃতি সম্পর্কীয় উপরিক্ত আলোচনা থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি। কি কি বৈশিষ্ট্যগুলো? এক নম্বর হচ্ছে অনুমানের প্রাথমিক উপাদান হলো জ্ঞাত তথ্য বা উপাত্ত, অর্থাৎ আমার কিছু জানা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনুমানের দ্বিতীয় উপাদান হলো অজ্ঞাত তথ্য। 3 নম্বরে বলা হচ্ছে অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে থাকবে অবিচ্ছেদ্য ও অনিবার্য সম্পর্ক। যেমন দেখো, আমি উদাহরণ কি বলছিলাম, সকল মানুষ হয় মরণশীল, এবং পরে বললাম সকল শিক্ষক হয় মানুষ। তাহলে একটা অবিচ্ছেদ্য অংশ আছে, তাই না? মানুষ, এখানে আগেও মানুষ ছিল সকল মানুষ, এবং পরে আমরা বললাম যে সকল শিক্ষক হয় মানুষ। তাহলে অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে থাকবে অবিচ্ছেদ্য ও অনিবার্য সম্পর্ক। আর অনুমানের সিদ্ধান্ত সত্য বা মিথ্যা হতে পারে, এজন্য বলা হয় অনুমান হয় সম্ভাব্য। এবং এক্ষেত্রে তোমার যে জ্ঞাত সত্যটা, সেটা যদি সত্য হয় বা ঠিক হয়, তাহলেই কিন্তু তোমার কি সিদ্ধান্তটা ঠিক হবে। আর সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু সিদ্ধান্তটা ভুল হবে। তো অনুমানের সিদ্ধান্ত সত্য বা মিথ্যা হতে পারে, এজন্য বলা হয় যে অনুমানটা হচ্ছে সম্ভাব্য। আর অনুমানের সিদ্ধান্ত সত্য হবার পূর্ব শর্তই হচ্ছে সত্য আশ্রয় বাক্য ও নতুনত্ব। এবং 6 নম্বরে বলা হচ্ছে অনুমানের আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত সত্য হতে হলে প্রয়োজনীয় নিয়ম অনুসারে সেটা প্রতিষ্ঠিত হতে হবে। তো বোঝা গেছে, এই হচ্ছে আমার অনুমান সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এর পরে ক্লাসে আমি পড়াবো অনুমানের প্রকারভেদ।